মজলুম ছিলেন, এখন জালিম হতে যাচ্ছেন কেন? একটা ইনোসেন্ট ছেলে আলিফ, আমি তাকে দেখতে গিয়েছিলাম হসপিটালে। তার মা মানসিকভাবে ভারসাম্যহীন, বাবা অ্যাক্সিডেন্ট করে ওকে যে পড়ে আছেন বিছনায়, একটা মাত্র ভাই, সেও খুব সাউন্ড মনে হলো না। এই ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আগামীতে, সে একাধারে লেখাপড়া করে, টিউশনি করে, তার পরিবার চালায়। এই ছেলেটাকে রড দিয়ে পিটিয়ে তার চোখ শেষ করে দিলেন, দুনিয়া দেখার আলোটা নিভাই দিলেন। তো চোখ তো শেষ করেছিল, শেষ হাসি না, আপনারা আবার শুরু করলেন কেন? হ্যাঁ, পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয় মাঝে মাঝে, অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? চোখটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। নিরীহ একটা ছেলে, সে কি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে এসেছিল? তার নেতৃবৃন্দকে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হয়েছে, তার আবেগ এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সে এগিয়ে এসেছিল খালি হাতে। তাকে শেষ করে দিলেন কেন? এই নির্বাচন হওয়ার পরে দুঃখজনক, বর্তমান সরকারি দলের হাতে আমার 4 জন সহকর্মীকে জীবন দিতে হয়েছে। কেন এটা শুনতে হবে? কেন এটা দেখতে হবে? জায়গায় জায়গায় হামলা শুরু হয়েছে, মামলা শুরু হয়েছে। আশ্চর্য। আপনারা মারলেন, মব সৃষ্টি করলেন, লোকদেরকে বন্দি করে রাখলেন, চোখটা কেড়ে নিলেন, তারপরে আবার উল্টো তাদের উপরেই মামলা দিলেন। কি মামলা? যে তারা আইফোন ছিনতাই করেছে। ধন্যবাদ, অন্তত একটা দামি ব্র্যান্ডের ফোনের ব্যাপার বলেছে। তারা সেখানে আইফোন ছিনতাই করতে গিয়েছিল। তো সেদিন আমি বলেছিলাম যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। তা আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছেন। হুবহু ওইগুলোই আপনারা অনুসরণ করে চলছেন। কোন জিনিসটা বাদ দিলেন আপনারা? এখানে আমাদের মধ্যে একমাত্র বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তিনি আফসোস করে বলে গেলেন যে এখন রাজনীতিতে ইত্রামিকে প্রমোট করা হচ্ছে, অশালীনতাকে প্রমোট করা হচ্ছে। একজন তো প্রমোশন পাইতে পাইতে সচিব হয়ে গেছে। সচিব হওয়ার জন্য এখন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। সচিব হওয়ার জন্য আজগুবি কিছু কথাবার্তা, বয় বক্তব্য, অন্যদেরকে হেয় করে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে কিছু প্র্যাকটিস করলেই, আর ধাপে ধাপে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে আস্তে আস্তে ডেপুটি কমিশনার, এরপরে জয়েন্ট কমিশনার, মানে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, এত কষ্ট করা লাগবে না। শর্ট কোর্স, মাত্র 3 মাস প্র্যাকটিস করলে হয়ে যাবে। মনে রাখবেন, দুধ কলা দিয়ে যদি কাল সাপ পুষেন, একদিন সেই সাপের সুবলে আপনার জীবনও যেতে পারে। মনে রাখবেন, এরা কারো নয়। এরকম আচরণ যারা করে, যেই করুক, আমি কারো পার্টিকুলার নাম নিতে চাচ্ছি না, এরা আসলে মতলববাজ, এরা তাদের নিজের, এবং এরা সমাজকে ডুবায়, নিজেও ডুবে। আগের সরকারের একজন মন্ত্রী ছিলেন, তিনি কিছু বললেই মানুষ তার নামে বলতো, হাসাও কি জানি একটা বলতো। তা আপনারা তার রিপ্লেসমেন্ট দিচ্ছেন, সেইটা করছেন। এই বাংলাদেশ তো এটা দেখার জন্য এত রক্ত দেয়নি 24-এ। আমরা একটা অঙ্গীকার নিয়ে, জনগণের একটা আকাঙ্ক্ষাকে লালন করে আমরা বাঁচতে চাই। আমাদের অঙ্গীকার, 24 আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। জুলাইকে সব কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখবো। কারণ জুলাই এসেছে মূলত বৈষম্যকে মুগুরের আঘাত দেওয়ার জন্য। বৈষম্য আর চলবে না বাংলাদেশে। এখন যারা বৈষম্য করছেন সরকারে গিয়ে, মাসুল আপনাদেরকেই দিতে হবে। আমরা জানি
রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, হতে পারে, ফাঁসির তক্তায় দাঁড়ানো লাগতে পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে হয় জেলে আর না হয় কবরে। আমি বলবো না, আগের সরকারও আরেকটা জায়গা তৈরি করেছিল, সেটা আয়নাগরে। এরকম যত ঘর হোক, সকল ঘরকে ইনশাআল্লাহ আমরা কোনো পাত্তাই দেব না। আমরা অঙ্গীকারবদ্ধ, গণভোটের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, বাংলাদেশে হবে। 96 সাল নিয়ে জামাতকে খুঁটা দেওয়া হয়, জামাতটা কি আওয়ামী লীগের সাথে জোট করেছে। তো সেই দিন জোটের একটা জবাব দিয়েছিলাম পার্লামেন্টের ভিতরে, আর বলেছি আগামীতে আল্লাহ তৌফিক দিলে বলবো। আজকে একটু বলি। 91 সালে পার্লামেন্ট গঠন হয়েছিল কিভাবে আপনারা জানেন? সরকার কিভাবে গঠন হয়েছিল? আমাদের সমর্থনের কারণে বিএনপি সেদিন সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। আমরা কোনো শর্ত দেই নাই যে আমাদেরকে 1-2 মন্ত্রী দেন, 5-7টা মহিলা এমপি দেন, এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান দেন, অমুক জায়গার ডিজি দেন, কোনো কিছু আমরা বলি নাই। আমরা চেয়েছিলাম একটা স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে, বাংলাদেশটা রাজনীতির প্ল্যাটফর্মে ফিরে আসুক। আমরা চেয়েছিলাম জনগণের অভিপ্রায়ের আলোকে একটা সরকার পরিচালিত হোক। সরকার যখন গঠন হলো 94 সালে, অধ্যাপক গোলাম আজম সাহেব, তৎকালীন ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খানের নেতৃত্বে 4 জন তার ঘনিষ্ঠ দায়িত্বশীলকে পাঠালেন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, দলীয় সরকারের অধীনে নির্বাচন যখন বাংলাদেশে হয়েছে, প্রমাণ হয়েছে যে মানুষ স্বস্তিতে ভোট দিতে পারে না, মানুষের ভোটের কোনো প্রয়োজন হয় না, রেজাল্ট আগে থেকেই তৈরি থাকে, শুধু প্রকাশের অপেক্ষায় থাকে। যদি এই ধরনের একটা নন পলিটিক্যাল, অরাজনৈতিক সরকারের অধীনে এবারকার নির্বাচনও না হতো, আপনি সরকার গঠন করতে পারতেন না। এটা প্রমাণ হয়েছে যে জনগণের ভোটের রায়ের প্রতিফলন পাওয়া গেছে। এইটাকে স্থায়ীভাবে সংবিধানের অংশ করুন, বিলটা সরকারি দলের পক্ষ থেকে আনুন, ক্রেডিটটা আপনারা নেন। এটার বিরোধিতা করে কেউ পার পাবে না এবং সংসদে কেউ বিরোধিতা করবে না, কারণ এইটাতে একমত হয়েই তো এই নির্বাচন হয়েছে। আমাকে মাফ করবেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি সেদিন বলেছিলেন, খান সাহেব আপনি আমার পিতৃতুল্য, অন্য কিছু থাকলে বলেন। তখন আব্বাস আলী খান সাহেব বলেছিলেন যে আপনি আমাকে এই মর্যাদা দিয়েছেন পিতৃতুল্য, আমি কৃতজ্ঞ, আমি অন্য কোনো দায়িত্ব নিয়ে আজকে আসি নাই। তবে যেহেতু আপনি একটা মর্যাদা দিয়েছেন, সেই অভিজ্ঞতার জায়গা থেকে এতটুকু বলতে পারি, এই দাবিটা একদিন বাংলাদেশে বাস্তবায়িত হবে।